সাকিব আল হাসানের অনুপস্থিতি সবসময় মিস করবে, আজীবন মিস করে যাবে বাংলাদেশ। যে ম্যাচে সাকিব আল হাসান নাই ওই ম্যাচে দেখি না কেন। এর চাইতে বাজে ব্যাটিং আমার কাছে মনে হয় না আর হতে পারে। যখন আপনি তানজিম সাকিবকে নিয়েছেন তাহলে তানজিম সাকিবকে কেন আপনি নতুন বলে বোলিং করান নাই? শুধু দুবাই না, এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচে নাহিদ রানার খেলা উচিত। আজকে প্রায় 10 বছর ধরে বিরাট কোহলি বাটার চিকেন খান না, তিনি আমাকে বলছিলেন যে তিনি প্রচুর পরিমাণে সফট ড্রিঙ্কস খান। রাওয়ালপিন্ডিতে মোস্তাফিজুর রহমানের খেলার কোনো কারণ আমার কাছে আছে বলে মনে হয় না। বাংলাদেশ বনাম ভারত ম্যাচ নিয়ে ভক্তদের মনে যে প্রত্যাশার পারদ ছিল সেটার মধ্যে বাংলাদেশি ক্রিকেটাররা পানি ঢেলে দিয়েছে। তবে বাংলাদেশ সে জায়গায় কোথায় কোথায় পিছিয়ে ছিল, নিজেদের কোথায় হারিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা, সে নিয়ে আজকে আলোচনা করব ক্রিকেট অ্যানালিস্ট এবং ক্রিকেট ধারাভাষ্যকার সৈয়দ আবিদ হোসেন শামীর সাথে। বাংলাদেশ কালকে ম্যাচটি হেরেছে, যেমন ভাবে হারলো, এই জায়গায় নাহিদ রানার না থাকা কিংবা 7 জন ডানহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে একজনও বামহাতি স্পিনার না থাকা, এটা আসলে কতটুকু ভুগিয়েছে বাংলাদেশকে? বাংলাদেশ তো আসলে মূলত ম্যাচ হেরেছে ব্যাটিং এ। আপনি 228 রান করে আপনি যেরকম বোলিং অ্যাটাকই নেন না কেন, সেখানে ম্যাচ জয়ের আশা তো করাটা আসলে খুব সাহসিকতার একটা ব্যাপার। হ্যাঁ, বোলিং কম্বিনেশন বা টিম সিলেকশন নিয়ে তো অনেক প্রশ্নের জায়গা তো অবশ্যই আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ম্যাচ হেরেছে আসলে ব্যাটিং এ। কারণ আপনি যখন এরকম একটা বোলিং অ্যাটাকের এগেইনস্টে এরকম একটা উইকেটে 30 রানে 5 উইকেট হারিয়ে ফেলবেন, তখনই বলতে হবে যে এই ম্যাচে আসলে বাংলাদেশ মোমেন্টামটা হারিয়েছে শুরুর 10 ওভারের সময়তেই। উইকেটটা যেরকম ছিল আমরা দেখছিলাম যে ইট ওয়াজ লাইক ভ্যানিলা আইসক্রিম, অর্থাৎ একদম সাদা উইকেট, আনইভেন কোনো কিছু ছিল না। যেভাবে বোলিং করছিলেন ইন্ডিয়ান বোলাররা, মোহাম্মদ শামি তিনি তার ফর্মের 30% বা 50%-এ মনে হয়েছিলেন। কুলদীপ যাদবকে আমি বহুদিন পর এরকম সাদামাটা বোলিং করতে দেখেছি। আকসার প্যাটেল চ্যালেঞ্জ দিয়েছেন বাংলাদেশকে, বাট সেই চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে টপ লেভেলের ক্রিকেটে আপনাকে ওভারকাম করাটা খুব ইজি ব্যাপার। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং ডিসপ্লেটা ভেরি পোর, খুবই বাজে ব্যাটিং, খুবই জঘন্য ব্যাটিং। এর চাইতে বাজে ব্যাটিং আমার কাছে মনে হয় না আর হতে পারে। কারণ এইরকম একটা উইকেট উইকেট কোনো কমপ্লিকেশন দেয়নি। উল্টো আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়া যখন ব্যাটিং করেছে তখন উইকেট একটু ডিফিকাল্ট ছিল ব্যাটিং করার জন্য। সো ইন্ডিয়া ওইটা আরো প্রপারলি মেনটেন করতে পেরেছে, কিন্তু রানটা এত কম বাংলাদেশের সেই জায়গাটায় আলটিমেটলি এটা ডিফেন্ড করার কথা চিন্তা করাটাও আসলে খুব সাহসিকতার ব্যাপার। এবারে বোলিং পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি বা ক্যাপ্টেন্সির জায়গা থেকে যদি বলি, আপনি তানজিম সাকিবকে দলে নিয়েছেন, মোস্তাফিজুর রহমানকে আপনি দলে নেবেন সেটা অনুমিতই ছিল, কারণ দুবাইতে মোস্তাফিজের মিড ওভার্সে বোলিং ইকোনমিটা 2, মানে দুবাইয়ের উইকেটে মোস্তাফিজ পুরানো বলে স্পিনারদের মতোই বোলিং করেন। তো যখন আপনি তানজিম সাকিবকে নিয়েছেন তাহলে তানজিম সাকিবকে কেন আপনি নতুন বলে বোলিং করান নাই? তানজিম সাকিবের কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুটটা পেতে গেলে আপনাকে নতুন বলে বোলিং করাতে হবে। তানজিমকে যখন আপনি মিড ওভার্সে বোলিং করাচ্ছেন, দেন ওয়াই নট নাহিদ রানা? সে কোয়েশ্চেনটা তো অবশ্যই আসবে। তবে এই সমীকরণগুলো আসলে বলে লাভ নেই, কারণ রান সংখ্যাটা ছিল 228, সেখানে নাহিদ রানা থাকলেও খুব বেশি ডিফারেন্স, মানে ম্যাচ জয়ের জন্য ডিফারেন্সটা আসলে কতটুকু ক্রিয়েট হতে পারতো সেখানে একটা প্রশ্নের জায়গা আছে। তবে আপনি যদি কম্বিনেশনটা চিন্তা করেন দুবাইয়ের উইকেটে, আমার কাছে মনে হয় যে শুধু দুবাই না, এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচে নাহিদ রানার খেলা উচিত। কারণ ওই যে 10 থেকে 15 কিলোমিটারের পেসের যে পার্থক্যের জায়গাটা, সেটা অনেক বড় ডিস্টারবেন্সটা ক্রিয়েট করবে ব্যাটারদের জন্য। কিন্তু বাংলাদেশ ম্যাচটা আসলে হেরেছে ব্যাটিং এ। এখন এইরকম ব্যাটিং যদি বাংলাদেশ করে, বা এটা এরকম ব্যাটিং যে কোনো দলই করে, আপনি অ্যানালাইসিস কিংবা আপনি ম্যাচ রিডিং কিংবা ওই ম্যাচে স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন, কোনো কিছু বিল্ড আপের কোনো কিছু নেই, কারণ ম্যাচটা প্রথম 10 ওভারেই আসলে শেষ হয়ে গেছে। প্রশংসা করতে হবে তাওহিদ হৃদয় এবং যেই খবরটা চলছিল যে এর আগের দিন তামিম ইকবালের সাথে খাওয়ার যে ব্যাপারটা ছিল, তৈলাক্ত খাবার, এমনটা কিছু কি পরের দিনে এফেক্ট পড়েছে খেলাতে? আপনার কি মনে হয়? দেখেন, এটা তো একটা ওভারঅল ডিসিপ্লিনের ব্যাপার। আপনি বর্তমান সময়ে মডার্ন ডে স্পোর্টসম্যান যারা, তারা কিন্তু ডায়েটের ব্যাপারে যথেষ্ট সচেতন। আপনি দেখবেন বিরাট কোহলি আজকে প্রায় 12 বছর ধরে তিনি ভেগান ডায়েট মেনটেন করেন। আজকে প্রায় 10 বছর ধরে বিরাট কোহলি বাটার চিকেন খান না, তার খুব প্রিয় খাবার। তো এগুলো তারা কেন স্যাক্রিফাইস করেন? কারণ টপ লেভেলের ক্রিকেটে তাদের পারফরমেন্সটা আপগ্রেডেশনের জন্য। কালকে তাওহিদ হৃদয় সেঞ্চুরি করতে গিয়ে 3বার ক্র্যাম্প করেছেন। শুভমান গিল যখন সেঞ্চুরি করছিলেন মনে হচ্ছিল যেটা কোনো ব্যাপারই না, মানে খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছেন, তিনি সেঞ্চুরি করছেন বোঝাই যাচ্ছিল না। তো আলটিমেটলি শুভমান গিলের ডায়েট যদি আপনি ফলো করেন, আপনি গুগলে সার্চ দেন, দেখবেন যে শুভমান গিল তার ডায়েটের ব্যাপারে কতটা সচেতন। তিনি একবার আমাকেই বলেছিলেন শুভমান গিল যে তিনি যে রুটিটা খান, সে রুটিটা খান গ্লুটেন ফ্রি। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে যে মডার্ন ডে ক্রিকেটে প্লেয়াররা ফিটনেসের ব্যাপারে এখন, ওই যে রাতের বেলা সফট ড্রিঙ্কস ছিল, তারপর আমরা দেখতে পেয়েছি যে আরো অনেক তৈলাক্ত খাবারের জায়গাটা ছিল, এগুলো তো ডিফারেন্স ক্রিয়েট করে। এবং এই ডিফারেন্সটা আসলে আপনি যখন ম্যাচের আগের রাত্রে ওইটা খাচ্ছেন, দ্যাট মিনস আপনি রেগুলারলি খান, আপনি এই ব্যাপারে আপনার আপনার লাইফস্টাইলটা ওই রকম না, সেটাই আসলে মূলত পার্থক্যটা
আইডেন্টিফাই করে বা ইন্ডিকেট করে। একদিনে বা এক রাতে খুব বেশি ডিফারেন্স হয়তো বা ক্রিয়েট করে না, কিন্তু ম্যাচের আগে আপনি যদি ওই খাবারগুলো খান, দ্যাট মিনস ওই খাবারগুলো আপনি ইউজুয়ালি খান। তো ডিফারেন্সটা আসলে এইভাবেই ক্রিয়েট হয়। লাইফস্টাইলের ব্যাপারটা আমি অনেক গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জেনেছি যে বাংলাদেশ দল যখন বাইরের দেশে কোনো সিরিজে যায় বা কোনো ট্যুরে যায়, প্রায়ই প্রবাসীরা বাংলাদেশের ক্রিকেটারদেরকে দাওয়াত দেন, আমন্ত্রণ জানান। তো তারা সেই দাওয়াতগুলো গ্রহণ করেন। তো সেই দাওয়াতগুলো তো দেখা যায় যে এই ধরনের খাবারই তো থাকে। তো এটা পুরোপুরি একটা লাইফস্টাইলের ব্যাপার। দেখেন, খুব অন আ পার্সোনাল নোট একটা কথা বলি যে একবার একজন ক্রিকেটার আমাকে বলছিলেন, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেম, তিনি আমাকে বলছিলেন যে তিনি প্রচুর পরিমাণে সফট ড্রিঙ্কস খান, তিনি প্রচুর সফট ড্রিঙ্কস খান, তার খুব ভালো লাগে খেতে। বাট ওই যে ব্যাপারটা, দিস ইজ দ্য ডিফারেন্স আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের সাথে বাইরের দেশের বা যারা ওই লেভেলের প্রমিনেন্ট ক্রিকেটার তাদের সঙ্গে ডিফারেন্সের জায়গাটা। গ্লেন ফিলিপস দৈনিক 800 পুশ আপ দেয় যেটা বলছিলেন, এক্স্যাক্টলি সবকিছু একটা কম্বাইন্ড ব্যাপার। আমি আপনাকে এক্সাম্পলটাই তো দিলাম যে আপনি ম্যাচের আগের দিন খেয়েছেন মানে আপনি ইউজুয়ালি খান, এবং ডিফারেন্স ওইখানেই দেখা গেছে যে সেঞ্চুরি যখন শুভমান গিল করছেন তার স্ট্রাগলের জায়গাটা নেই, আবার সেঞ্চুরি যখন তাওহিদ হৃদয় করছেন 3বার তিনি ক্র্যাম করেছেন। সো এগুলো আপনার ইউজুয়াল লাইফস্টাইলে একটা ইম্প্যাক্ট ফেলে। এখন আমি জন ব্লস্টার, ইন্ডিয়া টিমের সাবেক ফিজিও বা বাংলাদেশ টিমের সাবেক ফিজিও ছিলেন, তিনি একবার একটা মন্তব্য করেছিলেন যে সুগার, তিনি প্লেয়ারদেরকে সুগার ইনটেক করতে নিষেধ করেন এই কারণে যে সুগার আপনার বডিতে ইনফ্লামেটরি বেশ কিছু কার্যক্রম ঘটায়, যেটা ম্যাচের আগে যদি আপনি কনজিউম করেন ম্যাচে কি ইম্প্যাক্ট ফেলতে পারে। এই জায়গাগুলো নিয়ে আমাদের জাতিগতভাবেই সচেতনতার জায়গার অভাব আছে, শুধুমাত্র স্পোর্টসম্যানদের জন্য না, জাতিগতভাবেই ফুড হ্যাবিটের জায়গা কিংবা ফুড মেইনটেনেন্সের জায়গাটা আমাদের প্রবলেম। কিনা যে গতকাল আগামীকাল যে আর কি ম্যাচটা গেল, সেই ম্যাচে আসলে সাকিবের একটা অনুপস্থিতি খুব ভালোভাবে মিস করেছে বাংলাদেশ। ইন্ডিয়াও তো টেন্ডুলকারের অনুপস্থিতি মিস করেছে, গাভাস্কারের অনুপস্থিতি মিস করেছে। আপনার কোশ্চেনের উত্তর আমাকে এটাই বলতে হবে। এখন সাকিব আল হাসানের অনুপস্থিতি সবসময় মিস করবে, আজীবন মিস করে যাবে বাংলাদেশ। বাট আপনি কি থেমে থাকবেন? তবে রিপ্লেসমেন্ট আপনি আপনি সেটা জিজ্ঞেস করেন আমাকে যে এত বছরে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট কেন বের করতে পারি নাই আমরা। এখন এই কোশ্চেনটা আপনি আজকে 20 বছর পরেও তাই হবে যে সাকিব আল হাসানের অভাব বোধ করতে হবে। এখন ইন্ডিয়া টিম যদি চিন্তা করতো টেন্ডুলকার চলে গেছে, টেন্ডুলকারের অভাব ইন্ডিয়া বোধ করছে কিনা, ওইখানেই পড়ে থাকতো, তাহলে ইন্ডিয়া ক্রিকেট আজকে এখানে থাকতো না। শ্রীলঙ্কা যদি চিন্তা করতো যে কুমার সাঙ্গাকারা চলে গেছে, তার অভাবটা কি বোধ করবো কিনা। এখন সাকিব আল হাসান, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সেই জায়গাটা তার অবস্থানের জায়গা পরিবর্তন হয়েছে। যদিও আমরা ক্রীড়াঙ্গনের মানুষ, আমরা চাই যে এটা কখনোই কাম্য না। ক্রিকেটার সাকিব আল হাসান, রাজনীতিবিদ সাকিব আল হাসান এক না, ওই দুইটা পরিচয়কে একও করার কোনো কারণ আসলে নাই। তবে এখানে রাজনৈতিক প্রক্রিয়ার ব্যাপারে সেখানে আমরা ক্রীড়াঙ্গনের মানুষ মন্তব্য করতে পারি না। কিন্তু সাকিব তো এমনিও হয়তো বা রিটায়ারমেন্টে যেতে না, আগামী 1-2 বছরের মধ্যে এমনিও সেটা তাকে যেতে হতো। প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যে এই সাকিব আল হাসানের বিকল্পটা আমরা কেন তৈরি করতে পারি নাই। গতকাল যখন ম্যাচ দেখছিলাম তখন একটা বিষয় মনে হচ্ছিল, যখন শুভমান গিল এবং রোহিত শর্মা ব্যাটিং করছেন, ঠিক এরকম সময় তো মানে ওভার দ্য ইয়ার্স দেখে এসেছি একজন লেফট আর্ম স্পিনার আসবেন, অ্যারাউন্ড দ্য উইকেট বল করবেন, একটা আর্মার বল করবেন, বলটা হাইট না পেয়ে একটু লো হবে, লো হয়ে তারপর সেটা স্টাম্পে গিয়ে আঘাত করবে, একটা ব্রেক থ্রু আসবে। অল ওভার দ্য ইয়ার্স আমরা এটাই দেখেছি। কিন্তু যে ম্যাচে সাকিব আল হাসান নাই, ওই ম্যাচে দেখি না কেন? কোশ্চেনটা সেই জায়গাটাতে, তার মানে দেশের ক্রিকেটের সিস্টেমের একটা ব্যর্থতার জায়গা। এই কোশ্চেনটা আমার কাছে মনে হয় যে আপনাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার, শ্রদ্ধেয় ফাহিম স্যারকে গিয়ে করা উচিত। কারণ তারা আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধেয়। তারা সবসময় বলেন যে এই যে পঞ্চপাণ্ডব বা এই যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাদেরই হাতে গড়া। এই ব্যাপারে কথা হয়। তাহলে কোশ্চেনের জায়গাটা হচ্ছে, আমি শেষ করি কথাটা, কোশ্চেনের জায়গাটা হচ্ছে যে গত 14 বছর আরেকটা সাকিব আল হাসান কেন তারা বের করতে পারেন নাই। সো দিস ইজ দ্য ফ্যাক্ট আমার কাছে মনে হয়। সামনে রাওয়ালপিন্ডিতে খেলার জন্য বাংলাদেশের কম্বিনেশনটা কেমন হতে পারে বলে আপনার মনে হয়? রাওয়ালপিন্ডিতে মোস্তাফিজুর রহমানের খেলার কোনো কারণ আমার কাছে আছে বলে মনে হয় না। মোস্তাফিজ এখন যে শেপে আছেন, রাওয়ালপিন্ডিতে মোস্তাফিজের খেলার কোনো কারণ নেই। এবং বাই নেচার মোস্তাফিজ রিসেন্ট টাইমসে যে নেচারের বোলিং করেন, সেখানে রাওয়ালপিন্ডিতে মোস্তাফিজ থাকবেন না, নাহিদ রানা থাকবেন, সেটা খুব স্বাভাবিক। এই 3 পেসার আবার যদি বাংলাদেশ চিন্তা করে যে আলটিমেটলি রাওয়ালপিন্ডির যে উইকেট, সেখানে স্পিনার ইনক্লুশন করবে কিনা, আমার কাছে মনে হয় যে স্পিনার ওইভাবে ইনক্লুড হবে না। লাইন আপটা এরকমই থাকবে, সিমিলার থাকবে। রিশাদ খেলবে। রিশাদ ডিড ব্রিলিয়ান্ট জব ইন দ্য লাস্ট ওকেশন, এবং এরকম ফ্ল্যাট উইকেট গুলোতে রিস্ট স্পিনাররা বেশ কার্যকর হন। আরেকটা বিষয় যে মাহমুদুল্লাহ রিয়াদ যদি ফিট হন, তাইলে আসলে তিনি কোথায় আসবেন?
তখন কোয়েশ্চেনটা আমার কাছে তো মনে হয় যে এখন সিনিয়রিটি জুনিয়রিটি নিয়ে চিন্তা করার আসলে টাইম নেই, বাংলাদেশের ক্রিকেটের এই জায়গা থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। মুশফিকুর রহিম এই মুহূর্তে ফর্মে নাই, এটা আমরা সবাই জানি। হি মাইট লিভ হিজ প্লেস মাহমুদুল্লাহ রিয়াদকে জায়গা করে দেওয়ার জন্য, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট 5 ম্যাচ যদি আপনি চিন্তা করেন ম্যাক্সিমাম নাম্বার অফ হাফ সেঞ্চুরিজ তিনি মেরেছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতে মুশফিকুর রহিম হি মাইট বি আউট অফ দ্য টিম যদি মাহমুদুল্লাহ রিয়াদকে জায়গা দিতে হয়। আর মোস্তাফিজুর রহমানের থাকার কোনো সম্ভাবনাটা আমি দেখি না, সেই জায়গাটা নাহিদ রানা আসবেন, হোপসো।